হয় না, আমার এই পড়াটা করতে তোমার সময় বেশি লাগবে না তো। ওরকম। হ্যাঁ, তো অবশ্যই আমাদের জীবাশ্ম জ্বালানি কিন্তু করতে হবে, সাশ্রয় করতে হবে, সংরক্ষণ করতে হবে। নেক্সট কি বলেছে দেখো, সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা বললাম। অপচয় রোধের মাধ্যম, অপচয় রোধের মাধ্যমে বলছে প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার না করা, উত্তোলন প্রক্রিয়া এবং ব্যবহার প্রক্রিয়ায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা। অতিরিক্ত ব্যবহার করা যাবে না, এবং যে আমরা যেখান থেকে এই জীবাশ্ম জ্বালানিগুলো উত্তোলন করছি সেগুলো আরো উন্নতি প্রযুক্তির হতে হবে। বিকল্প শক্তির ব্যবহার করতে হবে। কি বিকল্প শক্তি কি বলেছে দেখো, যে পরিবেশ বান্ধব বিকল্প শক্তি উৎসের ব্যবহার বৃদ্ধি করা এবং নতুন উৎসের অনুসন্ধান চালিয়ে যাওয়া। বিভিন্ন অপ্রচলিত ও অপুনর্ভব শক্তি উৎসগুলিকে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপীয় শক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদিকে ব্যবহার করে। দেখবে আস্তে আস্তে এখন কি জন্য কি হচ্ছে, ইলেকট্রিক অনেক সোলার প্যানেল কিন্তু হচ্ছে। দেখবে গ্রামে গঞ্জে যে সমস্ত জায়গায় কৃষি জমি আছে সেগুলোতে কি হচ্ছে, আগেকার দিনে কি করা হতো বলতো, জেনারেটর চালিয়ে তোমার জল দেওয়া হতো। এখনকার দিনে দেখো সোলার প্যানেলের মাধ্যমে কি করছে, তোমার মোটরগুলোকে চালিয়ে জল দেওয়া হচ্ছে। তাতে অনেক সাশ্রয় হচ্ছে, ইলেকট্রিক অনেক অপচয় হচ্ছে। ইলেকট্রিক বা কেরোসিন, মানে কেরোসিন তেল যে আগে প্রচুর পরিমাণে ব্যবহৃত, সেই জিনিসটা আস্তে আস্তে এখন আর পাচ্ছ গো কেরোসিন তেল তোমরা? কেরোসিন তেল সেরকম ভাবে আর পাওয়া যাচ্ছে না, খুব কম কমে গেছে। তাহলে এইগুলোকে কি বলে, এই যে সৌরশক্তি, তারপর হচ্ছে বায়ু শক্তি, বায়ু শক্তি কাজে লাগাতে হবে, ভূতাপীয় শক্তিকে কাজে লাগাতে হবে, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগাতে হবে। এগুলোই হচ্ছে তোমার বিভিন্ন অপ্রচলিত ও অপুনর্ভব শক্তির উৎস। এগুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। না হলে কিন্তু আমাদের শক্তির যে ভান্ডার, ঠিক আছে, যেটা জীবাশ্ম জ্বালানি আমরা পাচ্ছি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এই সমস্ত ভান্ডার কিন্তু একটা সময় পরে তো শেষ হবেই। তো সেটাকে যতদিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, এবং তার সাথে সাথে আমাদেরকে এই সমস্ত শক্তির ব্যবহার জেনে নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, আমাদের নিজেদের জন্য। আচ্ছা, এরপরে কি বলেছে, স্থিতিশীল উন্নয়নের ধারণা কি বলেছে দেখো। এই জায়গাটা একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, যে স্থিতিশীল উন্নয়নের ধারণা মানে কি। স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা যা পরিকল্পনা বা যা ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূর্ণ করতে পারে। তাহলে তোমাকে বলবে যে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি। তাহলে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা যেটা হচ্ছে, যে বর্তমান প্রজন্মের চাহিদা পূর্ণ হয়ে যাওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের যেটা চাহিদা পূরণ করার ক্ষমতা সেটাকে ব্যাহত না করা। আমরা যদি এখন প্রচুর পরিমাণে কয়লা, ডিজেল, এই সমস্ত জিনিস প্রচুর পরিমাণে যদি ব্যবহার করি, গ্যাস যদি তুলে দিলে, দেখা গেলো যে আপকামিং 10 বছরে কয়লা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তখন এই যে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু একটুও কোনো কিছু পাবে না। তো তাদের চাহিদার যেটা পূরণ, চাহিদাটাকে কি করেন, ব্যাহত না করে বর্তমান চাহিদা পূর্ণ করাটা হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়নের ধারণা। আচ্ছা, এর জন্য কি কি করতে হবে, পুনর্নবীকরণ যৌগের, পুনর্নবীকরণ যৌগ সম্পদের সুস্থায়ী ব্যবহার বলছে। পুনর্নবীকরণ যৌগ সম্পদগুলিকে এমনভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো, যে পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। পৃথিবীর প্রাকৃতিক উৎসের সীমার মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটে। বলেছে পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত জিনিসগুলোকে কি হচ্ছে, পুনর্নবীকরণ মানে বুঝতে হলে তো বারবার ইউজ করা যাবে, ঠিক আছে। পুনর্নবীকরণযোগ্য যে সমস্ত যৌগ আছে তাদের সেই সম্পদগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। তুমি এমনভাবে ব্যবহার, মানে নষ্ট যাতে না হয়, মেন কথা হচ্ছে এটা। এটা পড়ে নিবে, এখানে তেমন কোনো কিছু বোঝার নেই। আর 2 নম্বর হচ্ছে সুস্থায়ী। দেখো কি বলেছে, আর কি কি আছে, একটা হচ্ছে সুস্থায়ী অর্থনীতি, একটা হচ্ছে সুস্থায়ী সমাজ। যে প্রাকৃতিক সম্পদ দ্রুত নিঃশেষিত হলে অর্থনীতিতে তার বিরূপ প্রভাব পড়ে, সুতরাং দেশের অর্থনীতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেক দেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদের ভারসাম্য যেন বজায় থাকে। এটা হচ্ছে সুস্থায়ী অর্থনীতি। আর সুস্থায়ী সমাজ মানে কি, সুস্থায়ী উন্নয়নের একটি অন্যান্য উদ্দেশ্য হলো সুস্থায়ী সমাজ গঠন করা, যা প্রাকৃতিক স্বার্থে কাজ করে সমাজের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করা। তাহলে এখানে যেটা যেটা বলেছে, আমি আরেকটু ছোট করে বলছি, যে এই যে আমাদের স্থিতিশীল উন্নয়নের ধারণা, বর্তমানে চাহিদা পূর্ণ করে দেওয়া, এবং যে সমস্ত প্রজন্ম সামনে আপকামিং আসবে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের চাহিদাটাকে
পূরণ করার ক্ষমতা ব্যাহত করে। তার জন্য তোমাকে কি করতে হবে? পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কি তোমার সুস্থায়ী অর্থনীতি করতে হবে। আর হচ্ছে সুস্থায়ী সমাজ তৈরি করতে হবে। এই পয়েন্টগুলো একটু দেখে নিন। সাধারণত কোশ্চেন এগুলো থেকে কমই আসে। আচ্ছা, এবার কি বলেছে যে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য এই যে আমাদের বৃদ্ধি যাতে স্থিতিশীল হয় এবং স্থিতিশীল বৃদ্ধির জন্য বৃদ্ধি উন্নয়নের জন্য সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়ুমাস শক্তি এবং বায়োগ্যাসের ব্যবহার আছে। ঠিক আছে? বলেছে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য শক্তির ব্যবহার, স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য শক্তির ব্যবহার একান্ত আবশ্যক। যেহেতু চিরাচরিত শক্তির, চিরাচরিত মানে কি? যেটা জীবাশ্ম জ্বালানি, যেটা সারা জীবন থাকবে না। ঠিক আছে? সেটা হচ্ছে চিরাচরিত শক্তি। উৎস সীমিত, তাই অচিরাচরিত তথা বিকল্প শক্তিগুলির ব্যবহার গুরুত্ব অনস্বীকার্য। নিচে কিছু এরকম ভাবে অচিরাচরিত শক্তি তোমাকে বলা হচ্ছে, যেমন যে সৌরকোষ বা সোলার সেল আমরা বলছি, আলোক ভোল্টেজ কোষ বা ফটো ভোল্টাইক সেল আছে। এই সমস্ত জিনিসের ব্যবহার কিন্তু আমাদের এবার বাড়তে হবে। ঠিক আছে? এই সমস্ত জিনিসের ব্যবহার বাড়াতে হবে। ফটো ভোল্টাইক সেল না কি যেন বললাম, সাহায্যে সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করা। এই বিদ্যুৎ রান্নার কাজে ছোট পাম্প, রেডিও, টেলিভিশন, টেলিফোন চালাতে, স্ট্রিট লাইট, সিগন্যালিং ব্যবস্থা ব্যবহার করে। দেখবে এখন প্রচুর পরিমাণে স্ট্রিট লাইট ইউজ করা হচ্ছে না? যেগুলো হচ্ছে তোমার সৌর বিদ্যুতের মাধ্যমে কিন্তু চলছে। সৌরশক্তিকে কাজে লাগাচ্ছি আমরা। সৌরশক্তির সাহায্যে শীতপ্রধান দেশে ঘর গরম রাখা হয়। সৌরকোষের সাহায্যে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে পরিবর্তন করে সেই বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ সরঞ্জামে ব্যবহার করা হয়। তারপরে বায়ু শক্তির ব্যবহার দেখবে। ঠিক আছে? বায়ু শক্তিকে আমরা কাজে লাগাবো। যে বায়ু শক্তিকে আমরা কাজে লাগিয়ে টারবাইন তাকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। বায়ু শক্তির সাহায্যে আমরা উৎপন্ন বিদ্যুৎ গম পেশাই করতে, জলসেচ, জল তোলার কাজে ব্যবহার করা যায়। এরকম একটা জায়গা আছে যেই জায়গায় তুমি কোনো কিছু নিয়ে যেতে পারবে না, ইলেকট্রিসিটি কানেকশন দিতে পারবে না, এরকম একটা জায়গা আছে। তো সেখানে তোমাকে হয়তো কি করতে হবে বলো তো? বায়ু শক্তিকে কাজে লাগাতে হবে। প্রচুর পরিমাণ হাওয়া বইছে ধরো, অনেক হাওয়া আছে। তামিলনাড়ুতে দেখবে বেশ কিছু জায়গায় এরকম হয় যে বড় বড় একবারে তোমার দেখবে, সিনেমাতে তোমরা দেখেছো, ফ্যানের মতো এরকম বড় বড় এরকম একটা ফ্যান থাকে, দেখবে এরকম থাকে না গো এরকম, পাখা টাইপের এরকম করে। ওই জিনিসটা ওখানে একটা সাইডে আবার মেশিন লাগানো আছে। এই যে ঘুরছে, বায়ুটাকে কনভার্ট করছে তোমার, তার বায়ু শক্তিটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে, এখানে মেশিন লাগানো আছে, টারবাইন ঘুরিয়ে এখানে ইলেকট্রিসিটি জেনারেট করে ওই ইলেকট্রিসিটিটাকে স্টোর করে রাখা হচ্ছে। আচ্ছা, কি বলেছে তারপর? শস্য সংরক্ষণের জন্য গুদামের শীত তাপ যন্ত্র চালু রাখা। বায়ু শক্তি জেনারেটর বায়ু শক্তি জেনারেটরের সঠিকভাবে কার্যকর করার জন্য বায়ু প্রবাহ বেগ সর্বনিম্ন এত হওয়া উচিত। 15 কিমি/ঘন্টা কিন্তু বায়ু প্রবাহ লাগবে, নাহলে কিন্তু হবে না। সেই জন্য সব জায়গায় কিন্তু এই জিনিসটা হয় না। জোয়ার ভাটার শক্তি আছে। নদী, মোহনা বা খাড়ি অঞ্চলে প্রতিটি নির্দিষ্ট সময় অন্তর প্রবল বেগে জোয়ারের জল প্রবেশ করে এবং ভাটার সময় সেই জল কি হয়? প্রবল বেগে নিচে নেমে যায়। জলস্রোতের এই গতিবেগের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। তাহলে সব জায়গায় সেই একই কনসেপ্ট, কিন্তু টারবাইনকে ঘোরাতে হচ্ছে। ঠিক আছে? টারবাইনকে ঘুরিয়ে তুমি বিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি উৎপন্ন করছো, জোয়ার ভাটার শক্তি কিন্তু উৎপন্ন করছো। ও বিভিন্ন কাজে লাগানো হয়। বিজ্ঞানীদের মতে ভারতবর্ষে এই শক্তি থেকে প্রায় 8,000 থেকে 9,000 মেগাওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদন সম্ভব ভারতবর্ষে। জোয়ার ভাটার শক্তি থেকে এত মেগাওয়াট আমরা শক্তি উৎপন্ন করতে পারবো। এরপরে কি বলেছে? ভূতাপীয় শক্তি। পৃথিবীর অভ্যন্তরে শিলা অত্যন্ত তাপে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিত অবস্থায় থাকে। দেখবে ম্যাগমা আছে তো আমাদের মাটির নিচে, তা সেখানকার টেম্পারেচার 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেখানে সবকিছু গলিত অবস্থায় আছে। বলছে শিলার তেজস্ক্রিয় বিকিরণের থেকে তাপ উৎপন্ন সৃষ্টি হয়। তেজস্ক্রিয় বিকিরণ মানে যখন এত বেশি টেম্পারেচার উৎপন্ন হচ্ছে, তখন সেটা কি হচ্ছে? ওখান থেকে যদি তেজস্ক্রিয় বিকিরণ, ওখান থেকে এক ধরনের বিকিরণ হচ্ছে। ঠিক আছে? ওই বিকিরণটাকে আমরা কাজে লাগাবো। তেজস্ক্রিয় বিকিরণ থেকে তাপ সৃষ্টি হয়। বলছে পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন এই গরম লাভা থেকে উৎপন্ন তাপ শক্তিকে ভূতাপীয় শক্তি বলে। এই ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়েছে। সবগুলোতে কিন্তু এগুলো, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। তারপর হচ্ছে বায়োমাস বা জীবভর ব্যবহৃত শক্তি। কি বলেছে দেখো? যে বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর। জীবভরের, তাহলে এখানে তোমাকে বলবে যে বায়োমাস বা জীবভর বলতে কি বোঝো, ভূতাপীয় শক্তি বলতে কি বোঝো। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নিয়ে ভালো করে। তাহলে বায়োমাস বা জীবভর বলতে বোঝায় কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবের মোট ভর। জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তির উপর অবস্থান করে।
জীবভরের মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে অবস্থান করে। উদ্ভিদ জীবভর যেমন হচ্ছে কাঠ, পাত, ডালপালা, আগাছা ইত্যাদি, এবং প্রাণীজ জীবভর যেমন হচ্ছে গিয়ে তোমার মৃত প্রাণীদেহ, প্রাণীর মল মূত্র ইত্যাদি। উদ্ভিদ জীবভরকে সরাসরি জ্বালানি হিসাবে অথবা কাঠকয়লায় পরিণত করার পর তা জ্বালিয়ে আমরা তাপশক্তি পাই। পাই না? একটা উদ্ভিদ থেকে মরে গেল, সেই উদ্ভিদটা বা উদ্ভিদটাকে তুমি কেটে নিলে, কেটে ওখান থেকে ওটাকে পুড়িয়ে তুমি তাপশক্তি উৎপন্ন করছো। কিন্তু আচ্ছা, এখানে আর কি বলেছে? বলছে এই তাপ শক্তির সাহায্যে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে কি বলেছে দেখো, কাঠ কয়লা যেটা আমরা পাচ্ছি, সেই কয়লাকে আবার কি করছি গো, দহন করছি, তাই না? দিয়ে দহন করে ওখান থেকে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করছি। সেই তাপ শক্তির মাধ্যমে আবার কি করলাম, তোমার স্টিম উৎপন্ন করছি। স্টিমটাকে আবার প্রচুর পরিমাণে ওই স্টিমটা দিয়ে আমরা কি করছি, বায়ু দূষণ বেশি হচ্ছে। হ্যাঁ, এগুলো তো দূষণ হবেই। হুম। আচ্ছা, বায়োগ্যাসের ব্যবহার কি বলছে দেখো, শিল্পজাত, গার্হস্থ্য ও কৃষিজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টারের মাধ্যমে বায়ুর অনুপস্থিতিতে মিথোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে তোমাকে বলবো যে মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী? সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? বায়ুর অনুপস্থিতিতে এই সমস্ত জিনিসকে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে পচিয়ে কি করা হয়, মিথেন গ্যাস উৎপন্ন করা হয়। এই মিথেন গ্যাসকে বায়োগ্যাস বলে। এই পদ্ধতিতে প্রায় 80% মিথেন এবং বাকি 20% কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বায়োগ্যাস রান্নার কাজে জ্বালানি রূপে সরাসরি ব্যবহৃত হয়। আচ্ছা, এবার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। বর্জ্য থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন কিন্তু করতে পারবো। কি বলেছে? যে ভারতে প্রতি বছর প্রায় 5 বিলিয়ন টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে এই সমস্ত আবর্জনাকে বিশেষ প্রকোষ্ঠে দহন করে তাপশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। বায়োফুয়েলের ব্যবহার কি বলেছে দেখো, জীবদেহে উপস্থিত কার্বন ঘটিত যৌগ থেকে জীবদেহে উপস্থিত কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত জ্বালানি হলো বায়োফুয়েল। তাহলে তোমাকে বলবো যে বায়োফুয়েল বলতে কি বোঝো? তাহলে বায়োফুয়েল মানে হচ্ছে গিয়ে জীবদেহে উপস্থিত কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত রাসায়নিক পদ্ধতিতে প্রস্তুত জ্বালানি হচ্ছে বায়োফুয়েল। যেমন হচ্ছে বায়োডিজেল, বায়ো ইথানল, বায়ো ইথার ইত্যাদি। বর্তমানে পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে সর্বাধিক 10% ইথানল মিশিয়ে গ্যাসোহল উৎপন্ন করা হয়েছে। বর্তমানে আমরা কি করছি, পেট্রোল বা গ্যাসোলিনের সঙ্গে 10% ইথানল কিন্তু মিশাচ্ছি। পেট্রোলের সাথে আগে যেমন কোনো কিছু মেশানো হতো না, এখন 10% ইথানল মেশাচ্ছি। কিছুদিন পরে কি করবো, আবার 10% থেকে কত করবো, 20% করবো, 30% করবো। এরকম ভাবে আস্তে আস্তে কি করবো, পেট্রোলের পরিমাণটাকে কমিয়ে দেবো। কারণ আস্তে 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 অনেক বেশি উন্নত হবে। কিভাবে মেশাতে, কত পরিমাণ মেশাতে হবে, যদি ইথানলের পরিবর্তে অন্য কোনো কিছু মেশানো যায়, তাহলে জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার হচ্ছে। যা গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে কম দূষণ হয়। ঠিক আছে? গাড়িতে জ্বালানি রূপে ব্যবহার করলে কম দূষণ হয়। কয়লা খনির মিথেন কি বলেছে দেখো, যে কয়লা খনিতে অবস্থিত মিথেন গ্যাস CH4 আহরণ করার জন্য ভূগর্ভের কয়লা খনির 100 থেকে 50 মিটার গভীর পর্যন্ত স্টিল পরিবেষ্টিত একটি কূপ খনন করা হয়। তাহলে কয়লা খনিতে আমরা মিথেন গ্যাস কি করে পাচ্ছি? যে তোমাকে কয়লা খনির ভেতরে 100 থেকে 150 মিটার গভীর পর্যন্ত স্টিলের পরিবেশে একটি কূপ খনন করা হয়। এই কূপের দুটি নির্গমন পথ থাকে। প্রথম প্রথমে কি হচ্ছে, কূপের মাধ্যমে খনিতে জল প্রবেশ করানো হয়। তাহলে এমন একটা স্টিলের জায়গা করছি, স্টিল নির্মিত একটা কূপ তৈরি করছি, যেখানে একটার মাধ্যমে আমরা জল প্রবেশ করছি ওই কূপটার ভিতরে। ফলে ফলে কি হচ্ছে দেখো, ফলে অভ্যন্তরে থাকা মিথেন গ্যাস নির্গত হয়। ঠিক আছে? যখনই আমরা একটার মধ্যে দিয়ে ওই কয়লা খনিতে আমরা ওই কূপটার মধ্যে কূপে জল পাঠাচ্ছি, তখন একটা থেকে কি হচ্ছে, একটি প্রকোষ্ঠ দিয়ে জল পাঠাচ্ছে, আর তার আরেকটা প্রকোষ্ঠ থেকে কি হচ্ছে দেখো, কূপের নির্গমন পথ থেকে মিথেন গ্যাস ও জল ভূপৃষ্ঠে উঠে আসে। কূপের নির্গমন পথ থেকে আরেকটা যে নির্গমন পথ, এই নির্গমন পথ থেকে মিথেন গ্যাস এবং জল ভূপৃষ্ঠে উঠে আসে। এরপর মিথেন গ্যাস কম্প্রেসর স্টেশনে পাঠানো হয় এবং পরে প্রাকৃতিক গ্যাস লাইনে সরবরাহ করা হয়। নির্গত জল পুনরায় কূপে পাঠানো হয়। নির্গত জলকে এবার পুনরায় কূপে আমরা পাঠিয়ে দিচ্ছি। এরকম ভাবে কিন্তু মিথেন গ্যাস আহরণ করছি। মিথেন হাইড্রাইড কি বলেছে দেখো, যে মিথেন হাইড্রাইডস, এটা সংকেত মনে রাখবে, মিথেন হাইড্রাইডের সংকেত, মিথেন হাইড্রেট অ্যাকচুয়ালি 4CH4 23H2O, সংকেত বিশিষ্ট বরফের মতো দেখতে একটি সাদা কেলাসাকার কঠিন পদার্থ। তোমাকে বলে মিথেন হাইড্রেট বলতে কি বোঝো, টিকা লেখো, 2 নম্বরে দিয়ে দিবে। ঠিক আছে? মিথেন হাইড্রেট সম্পর্কে বলতে হবে। তাহলে মিথেন হাইড্রেট হচ্ছে 4CH4 23H2O, সংকেত বিশিষ্ট বরফের মতো দেখতে একটি সাদা কেলাসাকার কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে। এই মিথেন এই মিথেন হাইড্রেটকে আগুনে এই মিথেন হাইড্রেটকে আগুনে বরফ
আগুনে বরফ বলে। তাহলে আগুনে বরফ বলতে কি কোনটাকে বলবে গো? মিথেন হাইড্রেটকে। এটা মনে রাখবে কিন্তু আগুনে বরফ বলে। মিথেন হাইড্রেটের একটা প্রশ্ন আছে, ফায়ার আইস বা আগুনের বরফ হলো মিথেন শুধু আছে, ওটা হবে না মিথেনটা শুধু? হ্যাঁ, ওটা মিথেন দিতে পারো। মিথেন হাইড্রেটও আছে। মিথেন হাইড্রেট থাকলে মিথেন হাইড্রেটকে দিতে হবে। 1100 মিটার কি বলেছে দেখো নিচে, সমুদ্রের তলদেশ শিলার স্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। তাহলে মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশ শিলার স্তরের নিচে মিথেন হাইড্রেট পাওয়া যায়। মিথেন সংগ্রহ কি বলেছে? বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মিথেন হাইড্রেট স্তরে পাইপ দিয়ে প্রবেশ করালে কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে দেয়। ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড পাঠাতে হবে চাইটার ভেতরে মিথেন হাইড্রেটকে স্তরে পাইপ দিয়ে প্রবেশ করলে কার্বন ডাইঅক্সাইড কি বলছে? মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে প্রতিস্থাপিত করে। কারণ কার্বন ডাইঅক্সাইড H2 অণুর কার্বন ডাইঅক্সাইড এবং H2 অণুর মধ্যে বন্ধন CH4 ও H2 অণুর বন্ধন তুলনায় কি হচ্ছে? বেশি শক্তিশালী। কার্বন ডাইঅক্সাইডের সাথে H2 অণুর যেটা বন্ধন সেটা CH4 এবং H2 অণুর বন্ধন। মিথেন হাইড্রেটে কি ছিল? মিথেন হাইড্রেটের ভিতরে ছিল তোমার মিথেন ছিল এবং জল ছিল। বরফ মানে কি গো? জলই তো, তাই কিনা বলো? তাহলে এদের যেটা বন্ধন, এখানে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে পাঠিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? যে এই বন্ধনটা বেশি স্ট্রং। বলছে কার্বন ডাইঅক্সাইড এবং এখান থেকে জলটাকে প্রতিস্থাপিত করে এখানে কি হয়ে যাবে তোমার? CO2 চলে আসবে, সরি, CH4CO2, CH4CO2 চলে আসবে। CH4 H2 অণুর মধ্যে বন্ধনের তুলনায় বেশি শক্তিশালী। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড এবং H2 অণুর যেটা বন্ধন সেটা কি হয়ে যাবে তোমার? CH4, এই যে CH4টাকে এটাকে বের করে দিলাম, এখানে বলে লিখলাম। প্রথমে ছিল তোমার CH4H2O, এখানে কার্বন ডাইঅক্সাইড যখনই দেবো তাহলে এখান থেকে তোমার CH4টা বেরিয়ে যাবে। CH4 আর H2O কোথায় মানে সঞ্চিত ছিল? হ্যাঁ, সঞ্চিত কোথায় ছিল? সঞ্চিত এই যে দেখো মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট তুমি সংকেতে কি লিখেছো? CH4H2O ছিল না? ছিল তো? মিথেন হাইড্রেটের সংকেতে কি ছিল? CH4H2O ছিল। এর ভিতরে আমি কি করলাম? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পাঠালাম। তাহলে CH4টা বাইরে বেরিয়ে যাবে এবং চলে আসবে CO2 এবং H2O। ঠিক আছে? CH4 গ্যাসটা আমি এখান থেকে তখন নির্যাস করে নিলাম। ঠিক আছে? তাহলে যে কটা পড়ালাম মিথেন হাইড্রেট থেকে শুরু করে সবগুলো MCQ ভালো করে পড়বে কিন্তু। এবং সংগ্রহ আমরা কি করে যে গ্যাসটা সংগ্রহ করছি মিথেন হাইড্রেট থেকে, তোমাকে বললো মিথেন হাইড্রেট বলতে কি বোঝে? 2 নম্বর দিয়ে দিল। এবং মিথেন সংগ্রহ কি করে? আমরা মিথেন সংগ্রহ করছি 1 নম্বর দিল। 3 নম্বরে একটা কোশ্চেন কিন্তু হয়ে গেল। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো একটু। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বা অবলোহিত রশ্মি শোষণ করে? কোন জায়গায় কার্বন ডাইঅক্সাইড আছে? নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরে পরে কি ছিল? কার্বন ডাইঅক্সাইডের পরে কার অবদান ছিল গো? দেখো টেবিলটা, এটা হচ্ছে কি এটা। মিথেন ছিল কি চারটার মধ্যে? ছিল। দেখো না ওখানে টেবিলে দেওয়া আছে তো। পরপর দেওয়া ছিল না? বললাম যে আমরা। এরপরে কি বলেছে? নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়। বাকি সবগুলো গ্রিনহাউস গ্যাস। মিথেনও গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস। এখানে এটা কোনো দাগে না একটা অ্যান্সার গুলো। আমি তোমাদের বলেছি যে ভৌত বিজ্ঞান খাতা কিন্তু রাখবে। এখানে দাগাচ্ছ দাগাও, কিন্তু যেগুলো কোশ্চেনের অ্যান্সার বলে দেবো সেগুলো কিন্তু খাতা লিখে নিই। এগুলো বই দাগে না, এগুলো যেহেতু বই অপশন আছে এগুলো তো নতুন করে খেয়াল করে লাভ নেই। কোন গাছটি ওজন স্তর ওজন ক্ষয়ে সহায়তা করে? CFC। কোন গাছটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না? CO2। এগুলো সব ওজন স্তরে করে, তাহলে CO2। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, মিথেন। বললাম। বলছে কোনটি সৌরশক্তি। জীবাশ্ম জ্বালানি নয়? সৌরশক্তি। সৌরশক্তি। বাদবাকি সব জীবাশ্ম। গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কে? যদি কার্বন ডাইঅক্সাইড থাকতো তাহলে কার্বন ডাইঅক্সাইড দেবো। ঠিক আছে? মানে জলীয় বাষ্পটা যে প্রথমে ছিল। গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য বেশি দায়ী কে? হ্যাঁ, জলীয় বাষ্প করতে পারো। দুটোই দায়ী, বুঝলে? দুটোই দায়ী, কিন্তু প্রধান লেখা আছে দেখবে, প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা দেখবে গ্রিনহাউস এফেক্টের জন্য প্রধান যেটা দায়ী, জলীয় বাষ্প থাকলেও কিন্তু প্রধান দায়ী হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড দাও। শূন্যস্থান পূরণ করো। যে বায়ুর স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই না? এগুলো লিখে নাও। স্ট্র্যাটোস্ফিয়ার ছিল তো নাকি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার।
স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে বা শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, ঠিকই আছে। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল যেটা বলবো, জেট প্লেন চলাচল করে। বায়ুমণ্ডলের স্তরের ঘনত্ব সব থেকে বেশি, ট্রপোস্ফিয়ার ঘনত্ব বেশি। ট্রপোস্ফিয়ার, এগুলো কোথায় লিখবে আমি জানি না, কিন্তু অ্যান্সার গুলো থাকে। বেতার তরঙ্গ হয়, ওটা ওটা থার্মোস্ফিয়ার দিয়ে না? কোনটা গো? বেতার তরঙ্গ যেটা দিয়ে। হ্যাঁ, ওটা আয়নোস্ফিয়ার। ওজোন স্তর সূর্য থেকে আগত ইউভি রশ্মি, ইউভি রশ্মি ভূপৃষ্ঠে, দেখো ইউভি রশ্মি ভূপৃষ্ঠে আবর্তনকে প্রতিহত করে, আল্ট্রাভায়োলেট রে, তাই কি না বলো? আল্ট্রাভায়োলেট লেখা আছে। মিথেন হাইড্রেটের সংকেত দিল তোমাদের 4CH4, একটু আগে করলাম 23 23 অণু জল, এটা 23 4CH4 23 H2, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের সংকেত। বই লিখো, খাতা লিখলে খাতা লিখো, কিন্তু একটা ফিজিক্সের খাতা আলাদা করো। সত্য মিথ্যা কি বলেছে দেখো। ভ্যান অ্যালন বিকিরণ বলে দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারে। সত্য এটা? মেসোস্ফিয়ার না কোন স্ফিয়ার দেখো। ভ্যান অ্যালন বিকিরণ কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, লিখে নাও। 1 নম্বর অ্যান্সার হচ্ছে কি, এটা মিথ্যা হয়ে গেল, তাই না? এটা ফলস হয়ে গেল, এটা ফলস। সিএফসি রেফ্রিজারেটর ব্যবহার, ঠিক আছে। মিথেন হাইড্রেট খনিজ সমুদ্রের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে, হ্যাঁ তাই থাকে। মিথেন হাইড্রেটের খনিজ সমুদ্র পৃষ্ঠের তলদেশে পৃথিবী পৃষ্ঠের পলিস্তরের নিচে অবস্থান করে। তো দেখে নিয়ে তো এটা, ওটাই তো বললাম নাকি? কি? আমি বলছি শিলা স্তরের নিচে। আর শিলা স্তরের নিচে, সরি পলিস্তরের নিচে না, শিলা স্তরের নিচে। তো ওটা ভুল বলেছে, ওটা তবে এটা ভুল বলেছে, পলিস্তরের নিচে না, শিলা স্তরের নিচে। এক কথা উত্তর দাও চলো। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে টেম্পারেচার, ভালো করে দেখো, বাড়ে না কমে? তাহলে এটা কি হবে, বৃদ্ধি পায়। উষ্ণতা কি হবে, বাড়ে। এক কথায় উত্তর হয়ে গেল, ঠিক আছে, উষ্ণতা বাড়ে, এটা অ্যান্সার। বলছে বায়ুর কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়? মেরুজ্যোতি কোন স্তরে দেখতে পাচ্ছি? আয়নোস্ফিয়ার মনে হয়, দেখো তো। মেরুজ্যোতি কোথায় দেখতে পেয়েছিলে গো? মেরুজ্যোতি কোথায় দেখতে পেয়েছিলে দেখো। ম্যাগনেটোস্ফিয়ার, ঠিকই আছে। আচ্ছা, এবার কি বলেছে, যে বায়ুর কোন স্তরকে শান্ত মণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে, তাই না? চ্যাম্পিয়ন্স, বায়ু কোন মণ্ডলে শান্ত মণ্ডল? স্ট্র্যাটোস্ফিয়ারকে হয়েছে। তারপর কি বলেছে, স্ট্র্যাটোস্ফিয়ার লেখো। কি বলেছে, যে বায়ুতে, কি বলেছে দেখো, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়, বলো। গ্রিনহাউস গ্যাস নয় এরকম একটা গ্যাসের নাম বলো। আরে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন অক্সিজেন। জ্বালানির তাপমাত্রা মূল্য দিলে সঙ্গে একক লিখো। জ্বালানির তাপমাত্রা মূল্যের একক কি? দেখো, আমি বলবো না, দেখো এই সাইডে দেখো। নাম হচ্ছে গ্যাসোহল। গ্যাসোহল হবে, বায়োডিজেল আছে, তাই না? গ্যাসোহল হবে, বায়োডিজেল হবে। অ্যান্সার গুলো লিখে নাও, বায়োডিজেল। গ্যাসোহল, বায়োডিজেল। তারপরে কি বলেছে, কয়লার একটি নমুনার তাপন মূল্য এত, কেজি বলতে কি বোঝো? 1 কেজি কয়লাকে দহন করলে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যাবে তা হলো 30,000 কেজি, তাই না? 1 কেজি কয়লাকে আমরা যদি দহন করি তাহলে যে পরিমাণ তাপশক্তি পাবো সেটা হচ্ছে কি 30,000 কিলো জুল পার কেজি। মানে কেজি টু দি পাওয়ার -1 মানে কি, পার কেজি। এটাকে নিচে নিয়ে আসলে কি হয়ে যাবে, কেজি হয়ে যাবে। 1 কেজি কয়লার দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যাবে সেটা হচ্ছে 30,000 কিলো জুল। মনে থাকবে চ্যাম্পিয়ন্স। স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তির ব্যবহার করা যায় কেন? স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি
ব্যবহার করা যায় কেন? এটা জীবাশ্ম জ্বালানির মানে ব্যবহার কম হচ্ছে, বায়ু দূষণ কম হচ্ছে, মানে হয় না। এসিসির বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? করা হয় কেন হতো? করা যায় কেন? এসিসিএল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? আমাকে এমন একটা, তাহলে ওখান থেকে দেখবে অ্যান্সারটা, ঠিক আছে? ওখান থেকে অ্যান্সারটা দেখবে, নাহলে নোট থেকে খুঁজবে এটা। এসিসির উন্নয়ন বলতে যে তোমার পরবর্তী প্রজন্মের যাতে চাহিদাটা মেটাতে পারি এবং নিজস্ব চাহিদাও যাতে মেটাতে পারি, তার জন্য এটা আমাকে ব্যবহার করতে হবে। 11 নম্বর কি বলছে যে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করে? মিথেন। ঠিক আছে, কোল বেড থেকে, কোল বেড কোনটাকে বলো তো? কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? ওই যে তোমার চাই ছিল না, মিথেনের একটা চাই ছিল না, বরফে আগুন, বরফে আগুন যেটা বলছিলাম, কোল বেড, ওটাকে কোল বেড বলে। তাহলে কোন গ্যাস আহরণ করবো? সেটা হচ্ছে কি মিথেন। মিথেন হাইড্রেট, ওটাকে কোল বেড বলে actually। আচ্ছা, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। সৌরশক্তি হবে, বায়ু শক্তি হবে, যা বলবো। মেরুজ্যোতি কোথায় দেখতে পাবে? থার্মোস্ফিয়ার। গ্রিন হাউস প্রভাব, এর প্রভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। জীবাশ্ম জ্বালানি, ভূতাপ, অপুনর্ভব শক্তি, ঠিক আছে, ভূতাপ, অপুনর্ভব শক্তি। আচ্ছা, এরপর 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর যতগুলো কোশ্চেন আছে, তাহলে আমি শোনো, 2 নম্বর কোশ্চেন আমি করাবো না, কারণ 2 নম্বর ওজোন স্তর দেখো, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে দেওয়া আছে বই। ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়? 3টি অক্সিজেন পরমাণু আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে একে অপরের সাথে জুড়ে গিয়ে ওজোন গ্যাস সৃষ্টি করে। দেখবে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। 2 নম্বর কোশ্চেন, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। পারবে না? গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী গ্যাসগুলির নাম কি? যেগুলো গ্যাস আছে লিখবে। বায়োগ্যাস কাকে বলে? কোন কোন জ্বালানির তাপমূল্য বলতে কি বোঝো? কয়লা ডিজেলের মধ্যে কোনটির তাপমূল্য বেশি? আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে NO, NO2 এবং CFC এর ভূমিকা আলোচনা করো। পারবে? গ্রিনহাউস গ্যাসের নির্গমনে হ্রাসে কি কি উপায় অবলম্বন করা উচিত আমাদের? সংক্ষেপে বর্ণনা করতে হবে, এটা আমরা পড়েছি। ভবিষ্যৎ পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। ভবিষ্যৎ প্রভাবের বিশ্ব উষ্ণায়ন যদি হয় তাহলে কি হতে পারে? বায়ুমণ্ডলে কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কারণ সহ ব্যাখ্যা করো। চাপ কোন স্তরে সব থেকে বেশি, কারণ সহ ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? এসিসির উন্নয়নের ধারণাটা কি? এসিসির উন্নয়নের ধারণাটা তো দেখবে। কয়লা খনির মিথেন ও মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। দেওয়া আছে না? কয়লা খনি থেকে মিথেন, ঠিক আছে, কয়লা খনি থেকে আমরা বললাম না যে একটা ট্যাঙ্কের মতো করতে হবে, একটা পাইপ দিয়ে কি হবে, জল যাবে, ঠিক আছে, এবং জল গিয়ে আরেকটা পাইপ দিয়ে কি আসবে, তোমার মিথেন গ্যাস বেরিয়ে আসবে। প্রথমে যেটা বললাম, কয়লা খনি থেকে মিথেন গ্যাস আহরণ। আর মিথেন হাইড্রেট আহরণ পদ্ধতি উল্লেখ করো। মিথেন হাইড্রেট কি, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বলছে? যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন খুঁজে খুঁজে তোমরা করে নিয়ে আসবো। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, তোমাদের দায়িত্ব সবগুলো কোশ্চেন রেডি করে নিয়ে আস। হুম, কি? না না না, কোশ্চেন লিখবে কেন, শুধু অ্যান্সার মুখস্থ করবি। বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদটি হলো, চলো আজকে এইটুকুই থাক তাহলে। এবার হ্যাঁ, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো জেট্রোফা আর পাইন সাইকাম। বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদটি হলো, সেটা পড়ো তো তোমাদের বই থেকে কোশ্চেন আছে। চ্যাম্পিয়ন্স, যেসব উদ্ভিদ নিঃসৃত রস থেকে প্রাপ্ত তরল কার্বোহাইড্রেট পেট্রোলিয়াম জাত জ্বালানি বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাদেরকে কি বলো? পেট্রোপ্ল্যান্ট বলা হয়। যেমন হচ্ছে E4BS, E4BSE, অ্যাস কি আছে, অ্যাসক্লেপিয়াসি, এগুলো দেখবে।